শেখ মুজিব ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়নি, ব্রিফিংয়ে উপদেষ্টা। প্রজ্ঞাপন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। গুমের মতো লোমহর্ষক ঘটনা মানুষের কাছে তুলে ধরা উচিত, মন্তব্য প্রধান উপদেষ্টার। জড়িতদের বিচার দেশের মাটিতেই করার ঘোষণা। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত। ইশরাককে শপথ পড়ানোর এখতিয়ার কমিশনের নেই, বললেন ইসি সানাউল্লাহ। এবং এই যাত্রায় বাস ট্রেনে ভিড়, মহাসড়কে নিরাপত্তায় সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। কোরবানির হাটে বেড়েছে বেচাকেনা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। শেখ মুজিবুর রহমান সহ মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধা মর্যাদা বাতিল হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই সংক্রান্ত প্রকাশিত সংবাদটিকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন, তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী হিসেবে বিবেচিত হবেন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। রাষ্ট্রপতির নির্দেশক্রমে মঙ্গলবার রাতে জারি করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025। এতে বলা হয়, মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখা প্রবাসী, মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, নার্স এবং গণপরিষদ সদস্যরা মুক্তিযুদ্ধে সহযোগী হিসাবে গণ্য হবেন। খবরটি কিছু গণমাধ্যমে প্রচারিত হয়। বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের মুক্তিযোদ্ধা মর্যাদা বাতিল করা হয়েছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। টনক নড়ে সরকারের, ব্যাখ্যা দিতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। সংবাদটি মিসলিড হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধা মর্যাদা বাতিল করা হয়নি। মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সংজ্ঞা ব্যাখ্যা দিয়ে উপদেষ্টা জানান, মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারীদের মুক্তিযুদ্ধের সহযোগী মর্যাদা দেয়া হয়েছে। পদবি পরিবর্তন হলেও কারো মর্যাদা খাটো হবে না। যারা ওইখানে মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন কাজে যারা যুক্ত ছিলেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবে। 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান ফারুক আজম। এটা 72-তে ছিল, 72-এ ছিল। এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা সেম ছিল। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। প্রতিবেদন জমার পর প্রফেসর ইউনূস বলেন, এমন লোমহর্ষক ঘটনা মানুষের কাছে তুলে ধরা উচিত। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচার দেশের মাটিতেই হবে। সুরাইয়া মনির রিপোর্ট। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় প্রতিবেদন জমা দিয়েছে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন গুম কমিশন। কমিশনের কাছে এখন পর্যন্ত প্রায় 2000 অভিযোগ গেছে। এর মধ্যে 1350টি যাচাই বাছাই শেষ। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও নিখোঁজ 3 শতাধিক ব্যক্তি। প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এমন নির্মমতা ও নিষ্ঠুরতার চিত্র মানুষের জানা উচিত। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, নিখোঁজ 3 শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রফেসর ইউনূস। গুম সংক্রান্ত বিষয়ে আশু করণীয় কি সেটা তাদের কাছ থেকে জানতে চেয়েছেন। 1350টি কেস স্ক্রুটিনাইজ করা হয়েছে। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। র্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত বলে জানান শফিকুল আলম। যারা যারা এই গুমের সাথে জড়িত
তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। সাসপেক্ট করা হচ্ছে যে ৩৫০০-এর মতো গুম হয়েছে। তো এই পুরো কেসগুলো ওরা কোথায় গেল, তাদের সন্ধানটা, এই কাজগুলো খুব স্লো, কাজগুলো খুব ডিটেইলে করতে হয়। ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরের বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা নেওয়া হবে। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ভুল সংবাদ দেওয়ার জন্য পাঠকের কাছে দুঃখ প্রকাশের আহ্বানও জানান আজাদ মজুমদার। আমাদের বাংলাদেশের মানুষ যাদেরকে তারা বিভ্রান্ত করেছেন এই ভুল সংবাদ দিয়ে, তাদের কাছে দুঃখ প্রকাশ করবেন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশন একমত বলে জানিয়েছেন এসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রতীক কোনো দলকে দিলে তা সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপি অনুযায়ী। এদিকে ডিএসসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ ইস্যুতে ইসি সানাউল্লাহ বলেন, ইতিমধ্যেই গেজেট প্রকাশ করা হয়েছে, শপথ পড়ানোর এখতিয়ার কমিশনের নেই। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আদালতের রায়ে ২০১৩ সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেওয়া হয় ২০১৬ সালে ফুল কোর্ট সভার সিদ্ধান্তে। গেল রোববার রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নিবন্ধন ও অন্যান্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কমিশন সভা। পরে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দিতে একমত নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে, তারা ফেরত পাবেন। অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন। তবে দাপ্তরিক প্রক্রিয়া আছে, একটু সময় লাগবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশের মাধ্যমে কমিশন কাজ শেষ করেছে। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পর্যন্ত পাবলিশ করা। আর শপথের ব্যাপারটি আপনার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারা 7 পরিষ্কারভাবে বলা আছে কারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। আমরা যেটা বলেছি আমাদের চিঠির মাধ্যমে, যে এখানে যদি কোনো আইনি কোনো ধরনের জটিলতা না থাকে বা অপরাপর কোনো বাধ্যবাধকতা না থাকে, তাহলে আমরা তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছি, যেটা আমাদের যখন আমরা এই গেজেটটা করেছিলাম গেজেটের কাভারিং লেটারে এটা দেওয়া আছে। ইশরাককে শপথ পড়ানোর এখতিয়ার ইসির নেই উল্লেখ করে মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এবং গেজেট যেহেতু সেট অ্যাসাইড করা হয় নাই, গেজেট বহাল আছে, বিধায় আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়াই সরকার একটি সমন্বয়হীন বাজেট ঘোষণা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এতে উৎপাদন ও কর্মসংস্থান কমার পাশাপাশি সাধারণের উপর আর্থিক চাপ বাড়বে বলেও মনে করে দলটি। সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, সংবিধান পরিপন্থী, বৈষম্যমূলক ও দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পল্টনে দলীয় কার্যালয়ে 2025-26 অর্থবছরে ঘোষিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলা হয়। ভোগান্তি ছাড়াই রেলপথে ঢাকা ছাড়ছেন কর্মজীবীদের একটা বড় অংশ। ঈদযাত্রার তৃতীয় দিনেও সময় মতো ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে বেশিরভাগ ট্রেন। সড়কপথে যানজটের আশঙ্কার রেলযাত্রাকেই নিরাপদ মনে করেন যাত্রীরা। অন্যদিকে সড়কপথে যাত্রী চাপ সন্ধ্যার পর বাড়বে বলে জানিয়েছে বাস কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখ মানুষের খবর জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজমির ইসলাম। আজমির, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন।
বাণিজ্য নগরী, এখানে বিভিন্ন জেলার কিন্তু বাসিন্দারা এখানে বসবাস করে। এবং এই ঈদকে সামনে রেখে কিন্তু কলকারখানা বন্ধ হওয়ার পরে কিন্তু তাদের স্বজনদের নিয়ে পরিবারের পরিজনের কাছে তারা যে ঈদের আনন্দ ভাগাভাগি করবে সেটিতে তারা রওনা হয়েছে। আমরা মহাসড়কগুলিতে দেখতে পেরেছি যে বিকেল থেকেই কিন্তু এই মহাসড়কগুলিতে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে হাইওয়ে পুলিশ 3টি বিষয় নিয়ে তারা এই মহাসড়কগুলিতে কাজ করছে। এক হচ্ছে যানজটের যে সংখ্যা ছিল সেই যানজট যাতে না হয়, পাশাপাশি যাত্রীদের কাছে যাতে অতিরিক্ত ভাড়া আদায় এবং রাত্রিকালে যে মহাসড়কে ছিনতাই বা ডাকাতি হয় এই 3টিকে লক্ষ্য রেখে কিন্তু তারা টহল জোরদার করেছে এবং যাত্রীরা যাতে তাদের নিরাপত্তায় তারা নির্বিঘ্নে যাতে তাদের পরিবার পরিজন কাছে পৌঁছাতে পারে সার্বক্ষণিক দিক থেকে তারা নিরাপত্তার চাদরে ডেকে রেখেছেন ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আমি যেদিকে দাঁড়িয়ে আছি সেটি নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা। তবে কিছু কিছু অংশে দেখা গেছে যে যাত্রীরা ওঠা নামার ফলে কিন্তু যানবাহন কিছুটা ধীরগতি হচ্ছে, সেটি কিন্তু আবার আইন শৃঙ্খলা বাহিনীকে তাদেরকে সরিয়ে দিচ্ছে যাতে কোনো বড় ধরনের যানজট সৃষ্টি না হয়। তবে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকাতে এখনো কোনো বড় ধরনের কোথাও যানজটের খবর আমরা পাইনি এবং আমরা কয়েকটি স্থানও দেখেছি এখন পর্যন্ত যাত্রীরা তারা নিরাপদে তাদের বাড়ি ফিরছে। আজমিন, আপনাকে ধন্যবাদ। ঈদে মহাসড়কে ছিনতাই ডাকাতি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। র্যাব পুলিশের কর্মকর্তারা জানান, সড়ক পথে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রাপথের ভোগান্তি কমাতে সচেষ্ট ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এস ইউ সেলিমের প্রতিবেদন। ঈদের টিকিট কালোবাজারি, মলম পার্টি ও ছিনতাইকারীর দৌরাত্ম্য কমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গৃহীত পদক্ষেপ পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করার আমরা সবকিছু নিয়েছি। আমি আশা করবো আল্লাহ দিলে ঈদযাত্রাটা নির্বিঘ্নে হবে, যেন ডাকাতির ঘটনা না ঘটে। আমরা এই ভাইগোর সাথে মিটিং করছি, এবার প্রত্যেকটা যাত্রী আমরা ছবি উঠে রাখতেছি। এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, সড়কে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি যাত্রী ভোগান্তি লাঘবে সচেষ্ট তারা। যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীদের ভোগান্তি নিয়ন্ত্রণ করার জন্য, কমানোর জন্য সরকারের বিভিন্ন সংস্থা উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। ডিএমপি ট্রাফিক পুলিশ, পাশাপাশি ডিএমপির ক্রাইম ডিভিশনের পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিআরটিএ, তারপর ঢাকা সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট যারা আছে সবাই ব্যাপক পদক্ষেপ নিয়েছে। আমরা যাত্রীদের ঈদযাত্রা সহজ করার জন্য যা যা ব্যবস্থা সবই করেছি। লক্ষ লক্ষ মানুষ গ্রামের বাড়িতে চলে যায়। আমরা এই যাত্রা নির্বিঘ্নে করার জন্য আমাদের এই মহাখালী বাস টার্মিনাল সহ অন্যান্য টার্মিনালে আমাদের কন্ট্রোল রুম রয়েছে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানিয়েছেন, ঈদযাত্রায় স্বস্তি দিতে সরকারের নির্দেশ বাস্তবায়নে কাজ করছেন তারা। প্রশাসন এবং পুলিশ এবং আমরা সোচ্চার আছি। আমরা আশা করি যাত্রীদেরকে ইনশাল্লাহ আমরা হেনস্থার থেকে রেহাই দেব এবং নির্বিঘ্নে। আর দুর্ঘটনার ব্যাপারে আমরা সাবধান করেছি আমাদের চালকদেরকে। ফিটনেস ও লাইসেন্সবিহীন চালকদের বিষয়ে সতর্ক থাকার কথাও জানান সাইফুল ইসলাম। লক্কর গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি না আসতে পারে। আমরা প্রশাসন এবং হাইওয়ে পুলিশ। এস ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের শেষ সময় জমে উঠেছে রাজধানী ইস্টার্ন হাউজিংয়ে পশুর হাট। গত কদিনের তুলনায় বেড়ে গেছে পশু বেচাকেনাও। তবে দাম নিয়ে যথারীতি পরস্পর বিরোধী কথা বলছেন ক্রেতা বিক্রেতারা। আর হাটের ক্রেতা বিক্রেতারা নিরাপত্তায় নিরলস কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। কবির খানের ক্যামেরায় মুনতাসির মামুনের প্রতিবেদন। কোরবানির ঈদ বাজার ঘিরে জমে উঠেছে রাজধানী ইস্টার্ন হাউজিংয়ে পশুর হাট। সকাল থেকেই রাত অবধি হাটে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। হাটে মিলছে দেশি বিদেশি নানা জাত ও আকারের পশু। চাহিদা অনুযায়ী ছোট, মাঝারি এবং বড় গরুর দাম ৭০,০০০ থেকে কয়েক লাখ পর্যন্ত। তবে অধিকাংশ ক্রেতা বলছেন এবারের দাম কিছুটা বেশি হলেও গরুর মান ও স্বাস্থ্য ভালো। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, গরুর পরিবেশ ভালো, দাম রিজনেবলি মনে হইলো। দাম একটু বেশি কিন্তু বেটার। চয়েস লাল বেশি ভালো লাগে, কালো সাদা চেয়ে লাল বেটার। ভালো লাগছে এখানে এসে। এখনো পছন্দ হয় নাই, বাট আমরা দেখতেছি একটু পরে যদি হয়। আর বিক্রেতারা বলছেন প্রাকৃতিক খাবার খাইয়ে
বিশেষ যত্নে লালন করা হয়েছে এসব পশু। অনেক কম দাম, যেই দাম আগে বলা হয়েছে দাম 1,20,000 30,000 বলা হয়েছে, ওইগুলো এখন 80,000 60,000 এরকম বলা হয়। খরচের কথা বললে মাথা খারাপ হয়ে যাবে, বুঝছেন? খরচ একটা সন্তান মানুষ করতে যা লাগে নাই তার সাথে বেশি কিছু লাগে। এই হাটে বড় গরু খায় না, লিবি না নেয়। বাইরের কোনো পার্টি আসে এখানে, তাহলে বড় গরু বিক্রি হবে, তাছাড়া বড় গরু বিক্রি হবে না। নিজের একটা শখে বসতে মানে বড় গরু বসে, তেমন লাভের আশা করে না, কিন্তু তারপরেও যে তারা কাঙ্ক্ষিত মূলধন ফেরত পেতে চায়, তো এখানে মনে হচ্ছে কাঙ্ক্ষিত মূলধন ফেরত পাই কষ্টকর বিষয়। এদিকে ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রাখা হয়েছে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা। হাটে প্রতিদিনই পশু ক্রেতার সংখ্যা বাড়ছে জানিয়ে ঈদের আগ্রাত পর্যন্ত হাটে জমজমাট বেচাকেনা চলবে বলে আশা রাখছেন ইজারাদার। পার্টিরা এবং যারা ক্রেতা তারা স্বাচ্ছন্দ্য, মানে কোনো ধরনের সমস্যা নাই। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সব ধরনের সহায়তা করতেছে এবং কোনো ধরনের সমস্যা নাই। পশু কেনাবেচা নিশ্চিতে প্রশাসন সম্ভাব্য সব পদক্ষেপই নিয়েছে বলে জানান তিনি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, কোরবানি পশু হাট নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। জানবো তার কাছ থেকে। বাপ্পি, ঈদ তো একেবারে কাছে চলে এলো, পশুর হাটে কেমন দেখছেন বেচাকেনা আমাদেরকে জানাবেন। আর 2 দিন পরে ঈদুল আজহা, যে কুরবানির ঈদ, সেই কুরবানির ঈদকে ঘিরে কিন্তু আজ বেশ কয়েকদিন যাবত কিন্তু ওই ময়মনসিংহে পশুর হাট জমিয়ে উঠেছে। তো আমি আছি ময়মনসিংহ নগরীর যে জয়নুল আবেদিন পার্ক, সেই জয়নুল আবেদিন পার্কের যে কুরবানি উপলক্ষে যে পশুর হাট, সেই পশুর হাটে তো আমরা বিভিন্ন হাট ঘুরে দেখেছি যে এবারে যে পশুর যে বেচা কেনা, সেটি কিন্তু যে যারা বেচাকেনা করছেন পাইকাররা কিন্তু তারা বলছেন যে গতবারের চেয়ে কিন্তু এবার কিন্তু দাম অনেকটাই কম। তবে ক্রেতারা তো সবসময় আপনি জানেন যে একটি কথা বলেন যে জিনিসপত্রের দাম বেশি, ক্রেতারা বলছেন যে তাদের চাহিদার তুলনায় কিন্তু এবার দাম বেশি। তো আমরা এখন আছি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটি বড় ষাঁড় গরু আছে, যে এই দুটি ষাঁড় গরু কিন্তু এই ময়মনসিংহের যে ফুলপুরের একজন কৃষক, তিনি কিন্তু লালন পালন করেছেন। আমরা একটু জানতে চাইবো এই যে দুটি ষাঁড় গরু আপনি এনেছেন, এটি কিভাবে লালন পালন করছেন এবং কত টাকা দাম চাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই, আমি ওই দুটা গরুর দাম চাচ্ছি 14 লাখ টাকা। আচ্ছা, কি খাবার খাইয়েছেন? আমি ওইটাকে প্রকৃত শুধু ঘাস আর ভুসি আর খের। আচ্ছা, আমরা জানি গরুর বিভিন্ন নাম রাখা হয়, আপনি কি নাম রেখেছেন এবং কত হলে বিক্রি করবেন? আমি নাম রেখেছি, ওইটা হচ্ছে লালু, লালচান আর ওইটা কালাচান। আর ওইটার দাম 7 লাখ, ওটার দাম 7 লাখ, মানে এক দাম বিক্রি করে দিব 6 লাখ টাকা। যদি কেউ নিতে চান তাহলে ময়মনসিংহ সার্কেট হাউস মাঠের পশ্চিম পাশে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা গরু দিয়ে দেব, বিক্রি করে দিব। যেদিন শুনছিলেন যে এই যে একজন বিক্রেতা, তিনি বলছিলেন যে তার দুটি যে ষাঁড় গরু, সেই দুটি ষাঁড় গরু কিন্তু একটির নাম লালচান এবং আরেকটির নাম কালাচান, সেই দুইটি কিন্তু অনেক বড় ষাঁড় গরু এই ময়মনসিংহের, এবং 12 লক্ষ 14 লক্ষ টাকা। এবং এই যে রাত হচ্ছে, তারপরেও কিন্তু আমরা দেখছি যে ক্রেতারা কিন্তু সেই এই যে কোরবানির হাট, সেই হাটে কিন্তু ভিড় করছেন। তো জেরিন, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কুরবানির পশুর হাটকে সর্বশেষ। বাপি, আপনাকে ধন্যবাদ। জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের আয়কর নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের 645 কোটি 47 লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক সহ 9 কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। নগদে আর্থিক অনিয়ম ছাড়াও নিয়োগে বাণিজ্যের প্রমাণ পাওয়ার কথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। প্রকাশ পেল এশা মার্ডার কর্মফল সিনেমার ট্রেলার। নির্মাতা সানি সানোয়ার জানান, প্রতিনিয়তই দেশে খুনের ঘটনা ঘটছে, কিন্তু সব খুনের গল্পে সিনেমা হয় না। এমনই এক কাহিনী এগিয়ে যাবে নতুন সিনেমার গল্প, যেখানে কেন্দ্রীয় চরিত্র থেকে খুনের রহস্য উন্মোচনে দারুণ সব কৌশল অবলম্বন করবেন অভিনেত্রী আজমেরি হক পাথন। সন্ধ্যায় বিএফডিসিতে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম সহ অনেকেই। বেশিরভাগ জায়গায় দেশেই
চলচ্চিত্র কিন্তু প্রধান চরিত্র পুরুষ থাকে সাধারণত, কিন্তু এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে একজন নারী, সে বাঁধন। আমি এই সিনেমাটা সিলেক্ট করেছি কারণ আমি কখনো জীবনে পুলিশের ক্যারেক্টার করিনি। দ্বিতীয়ত এটা একটা কমার্শিয়াল মুভি, যেটা আমাকে অনেকে মনে করে যে আমি শুধু মনে হয় রেহানা বা গুটি টাইপের কাজই করতে পারি, অন্য কাজগুলো হয়তো আমাকে দিয়ে নাও করা যেতে পারে। এটাও আমার এক্সপ্লোর করার ছিল। মিডল্যান্ড ব্যাংক পিএলসির 12তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে নেভাল হেডকোয়ার্টারের সাগরিকা হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান আসিফুজ্জামান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সহ শীর্ষ কর্মকর্তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিনায় অবস্থানের মধ্য দিয়ে সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হাজিদের কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে মিনা উপত্যকা। তীব্র গরমে সুস্থভাবে হজ সম্পন্ন করতে নানা সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টার। বিশ্বের নানা দেশের লাখো মুসলিম একত্রিত হয়েছেন পবিত্র মিনায়। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। তাদের লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে মিনা উপত্যকা। সেখানে রাত্রিযাপন শেষে বৃহস্পতিবার তারা রওনা হবেন আরাফার ময়দানের উদ্দেশ্যে। সেখানেই অনুষ্ঠিত হবে হজের খুতবা। সৌদি আরবে বর্তমান তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে ইতোমধ্যেই অনেক হাজি অসুস্থ হয়ে পড়েছেন। তাই সুস্থ থাকতে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলাচল সহ অফিসিয়াল সেফটি কিট ও ছাতা রাখার তাগিদ দিয়েছে সৌদি সরকার। এবছর 12 বছরের কম বয়সী শিশুদের হজ পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ মুজিব ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়নি, ব্রিফিংয়ে উপদেষ্টা। প্রজ্ঞাপন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। গুমের মতো লোমহর্ষক ঘটনা মানুষের কাছে তুলে ধরা উচিত, মন্তব্য প্রধান উপদেষ্টার। জড়িতদের বিচার দেশের মাটিতেই করার ঘোষণা। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত। ইশরাককে শপথ পড়ানোর এখতিয়ার কমিশনের নেই, বললেন ইসি সানাউল্লাহ। এবং ঈদ যাত্রায় বাস ট্রেনে ভিড়, মহাসড়কের নিরাপত্তায় সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। কোরবানির হাটে বেড়েছে বেচাকেনা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।